প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষের সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অফ বাংলাদেশ, সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে তারেকের ব্যয় নিজের টাকায়, শফিকুরের বড় অংশ দল থেকে। র্যাব বিলুপ্তি ও গোয়েন্দা সংস্থা সংস্কারের সুপারিশ। যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো, আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। দৈনিক আমার দেশ, টানাপোড়েনও জোট ভাঙার ঝুঁকি নিচ্ছে না জামায়াত চরমোনাই, আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ। দৈনিক ইত্তেফাক, আমি প্রেসিডেন্ট, আমাকে অপহরণ করা হয়েছে, নিউ ইয়র্কের আদালতে মাদুরো, নিজেকে নির্দোষ দাবি। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ, মোস্তাফিজকে বাদ দেওয়া জনস্বার্থে এই আদেশ, তথ্য মন্ত্রণালয়। দৈনিক ইনকিলাব, আইপিএল সম্প্রচার বন্ধে প্রজ্ঞাপন জারি, সরকারের সিদ্ধান্তে উচ্ছ্বসিত জনগণ। দৈনিক নয়া দিগন্ত, শ্রমবাজার ও বেকারত্ব সংখ্যার আড়ালে কাঠামোগত সংকট, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় দুই দেশে ব্যাপক প্রতিক্রিয়া, বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের নির্দেশ। দৈনিক যুগান্তর, পুলিশ ও প্রশাসন থেমে গেছে কাজের গতি, পরবর্তী সরকারের দিকে তাকিয়ে সবাই, বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল এর সম্প্রচার। দৈনিক সমকাল, বিএনপির ৮৩% প্রার্থী কোটিপতি, ১০০ কোটি ৭ জন। বাংলাদেশ প্রতিদিন, হঠাৎ হওয়া কোটিপতি এবং নির্বাচনের রাজনীতি, আইপিএল এর সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ। দৈনিক কালের কণ্ঠ, মুস্তাফিজকে ছাপিয়ে বৈরী সম্পর্কের দিকে মোড়। দৈনিক দেশ রূপান্তর, বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট, বাম জোটের সঙ্গে বৈঠক, মুক্তিযুদ্ধ ৯০ ও ২৪-এর আকাঙ্ক্ষা ধরে এগোতে হবে, তারেক রহমান। দৈনিক কালবেলা, স্কুলে গেলেও শিখছে না শিশু, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, ট্রাম্প এখনও আরও বেপরোয়া। বণিক বার্তা, আইএমএফ এর প্রেসক্রিপশনে কাজ করছে না, মূল্যস্ফীতি আবার বাড়তে শুরু করেছে। কলম্বিয়া কিউবায় সরকার উৎখাতের হুমকি, বললেন গ্রিনল্যান্ডও প্রয়োজন, ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ নিয়ে উদ্বেগ বিশ্ব। দৈনিক মানব জমিন, ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না, তারেক রহমানের সঙ্গে বাম নেতাদের বৈঠক। দ্য ডেইলি স্টার, নো উইমেন অন টিকেটস অফ 30 পার্টিস, Bangladesh existence rooted in liberation war, says Tarek, likely to visit Bogura on Sunday. The New Age, no respite from chaos on roads, at least 7 billionaires in election race. এতক্ষণ আপনারা দেখছিলেন আমরা যে সংবাদ শিরোনামগুলো। একটা বিষয় যেটা দেখেছি, আপনার গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের একটা যে প্রতিবেদনটা দিয়েছে, সেখানে বলা হয়েছে গেল ১৬ বছরে গুম হওয়া ২৫১ জন এখনও ফিরে আসেনি, এর মধ্যে বেশিরভাগই বিএনপি নেতাকর্মী। এবং এই ১৬ বছরে সংগঠিত ২৫% গুমের সাথে র্যাব এবং ২৩% থানা পুলিশ জড়িত। এবং সরকারের সারা দেশে ৪০টি ডিটেনশন সেন্টারের সন্ধান পাওয়া গেছে, বেশিরভাগই র্যাব এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই এর বিরুদ্ধেও এই গুমের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গতকাল তথ্য গুম সংক্রান্ত যে কমিশন, তারা এই প্রতিবেদন উঠে এসেছে এবং এর সাথে তারা কিছু বিশেষ সুপারিশও করেছে, বিশেষ করে র্যাব বিলুপ্তির সুপারিশ তারা। তো এই বিষয়টা কীভাবে দেখছেন? না, আপনাকে ধন্যবাদ এবং এই সকালের অনুষ্ঠান যারা দেখছেন। না, এটা তো আপনি ডিটেল পড়লেনই। বিএনপির অধিকাংশ লোক ফেরত আসেনি ২৫১ জনের মধ্যে, না ২৫১ জনের সন্ধান পায়নি, আর যারা গুম হয়েছিলেন তারা ফেরত আসেনি। আমরা তো জানি যে গত ১৫.৫ বছর দুর্বিনীত শাসন চলেছে। সেই শাসন টিকিয়ে রাখার জন্য যা কিছু প্রয়োজন সেটি কিন্তু গত ফ্যাসিস্ট সরকার করেছে, তার ফলে এইসব ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে এবং খুব ভালো একটি সুপারিশ করেছে যে গোয়েন্দা সংস্থার ক্ষমতা কমানো। এটি খুব ভালো, কারণ গত আমলে, যেমন ধরুন সাধারণ মানুষ কিন্তু ডিজিএফআইয়ের নামও জানতো না, বাট গত আমলে কিন্তু জেনেছে এই চেয়ারে কে বসবে, কে আলোচনা করতে আসবে, এটি কিন্তু ডিজিএফআই অনেক সময় ঠিক করে দিত। বিভিন্ন সব টেলিভিশনের অ্যাগেন্স্টে তারা এটি করতো, কে গেস্ট হবে কে হবে না, তারপর গেস্টকে প্রোগ্রাম করে নেওয়া, নাম নিয়ে ধরে নিয়ে যাওয়া। আমার এরকম দু একজন পরিচিত আছে, এগুলো তো হয়েছে। এবং শুধু
এখানে না সব নির্বাচনেও তারা ইন্টারফেয়ার করেছে, সব কোটি যত নির্বাচন হয়েছে, ট্রেড বডি, প্রফেশনাল বডি, মানে ডিজিএফআইয়ের ভূমিকা ছিল খুব কী বলে, খুব সমালোচিত। একই সঙ্গে র্যাবের ভূমিকাও, এবং র্যাব কিন্তু বিনা বিচারে মানুষ হত্যার একটা লাইসেন্স পেয়েছিল। এটি কোনো গণতান্ত্রিক দেশে, সভ্য দেশে কিন্তু চিন্তা করা যায় না। আপনি অপরাধী বা আমি অপরাধী, আমার বিরুদ্ধে মামলা হবে, মামলায় যা হয় ঠিক আছে সব কিছু, বাট আমি ধরে নিয়ে গিয়ে হত্যা করে ফেললাম, এটাই তো একটা মানুষ, শুধু একটা মানুষ হত্যা না, কিন্তু একটা পরিবার হত্যা, একটা ইভেন একটা দেশ হত্যা। তো এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। এবং আমরা জানি যে এক পর্যায়ে এই কারণে এই বাহিনীটিকে ব্যান করা হয়েছিল। সবচেয়ে খারাপ দিক ছিল এই বাহিনীতে কিন্তু সেনাবাহিনীর লোক, নৌবাহিনীর লোক, এই সিভিলিয়ান অ্যাক্টিভিটি যে সেনাবাহিনীকে জড়ানো, সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করি, আমাদের সকল সংকটে তারা কিন্তু এগিয়ে এসে, কিন্তু তাদের একটি পক্ষ যখন এসব কাজের সাথে জড়িত হয়েছে তারা কিন্তু খুব সমালোচিত হয়েছে। এটি তো আমাদের প্রত্যাশা ছিল না। তা আমরা চাই যে সুপারিশ করেছে সেটি বাস্তবায়ন করা হোক। নাম্বার 2, যে মানুষগুলোকে এখনও ফেরত আসেনি আরও অধিকতর সার্চ করা, যে তাদের কোনো সন্ধান পাওয়ার সুযোগ আছে কিনা। একই সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে গুমের কারণে, গুমের পরে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে আগামী যে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবেন তারা করবেন বলে আমি আশা করি। রাজনীতিতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রভাব যেটা বলা হয়েছে যে করে আসে, সেটাও সুপারিশ তারা বলেছে যে প্রভাব বন্ধ করতে হবে। সেটা কি সম্ভব হবে মনে করছেন? একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার যদি আসে, যেমন রাজনীতিতে যে গোয়েন্দা সংস্থার প্রভাব, এরশাদ আমলেও কিন্তু এটি ব্যাপক ছিল। মানুষকে ধরে নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেওয়ারও বেসাদাতার সঙ্গে চলে যাওয়া অন্যান্য সরকার আমলেও ছিল, বাট সেটি এরশাদ সাহেবের আমলে ব্যাপক আকারে শুরু হয়। এবং সর্বশেষ যে সরকারটি ছিল ক্ষমতায়, তারা কিন্তু সর্বোচ্চ উপায়ে, এবং এক পর্যায়ে এই গোয়েন্দা সংস্থা র্যাব, পুলিশ বলতো যে আমরা তো আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি, মানে সব কিছু ওপেন হয়ে গিয়েছিল, কোনো রাগঢাকও ছিল না। আগে কিন্তু সে অ্যাক্টিভিটি তখন যখন তারা করতেন ওটা রাগঢাক রেখে করতেন, কিন্তু গত আমলে আর রাগঢাকে কিছু ছিল না। তারাই সব কিছু, তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে। এবং শেষ দিন পর্যন্ত শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, এতে কিন্তু এইসব বাহিনীর বিরাট ভূমিকা ছিল। এটি কারণ হচ্ছে তারা এত দুর্বিনীতি ছিল, তারা ভেবেছিল যে শেখ হাসিনা যদি পতন হয় তাহলে আমরা বিরাট বিপদে পড়ে যাব। সেই জন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু সকল প্রকার চেষ্টা করেছে, মানুষ হত্যা করে, মানুষ গুম করে, নানা কিছু করে চেষ্টা করেছে, কিন্তু জনগণের সামনে তারা টিকতে পারেনি। কারণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এমন পর্যায়ে গিয়েছিল যে ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছিল। এর আগে ধরুন বিএনপি সহ অনেক রাজনৈতিক দল 15.5 বছর নিরন্তর আন্দোলন করেছে, এবং অনেকে জীবনের ঝুঁকি নিয়েছেন, জীবন হারিয়েছেন, ঘরে ঘুমাতে পারেননি, সারা সপ্তাহের প্রতিদিন কোর্টের বারান্দায় দৌড়িয়েছেন, আপনি নিশ্চয়ই মনে আছে। আরেকটা বিষয় আপনি দেখবেন যে আইপিএল নিয়ে ব্যাপক, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়ার পর এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। এবং ভারত যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বাংলাদেশেও এটা তীব্র প্রতিবাদও জানিয়েছে। এবং গতকাল তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আইপিএল এর সম্প্রচার বন্ধের অর্থাৎ এই দুই দেশের টানাপোড়েন যখন আমরা দেখছি, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর হাসিনা পালিয়ে যাওয়া এবং পর যে আমাদের কূটনৈতিক, এর ভিতরে আবার ক্রিকেটটাকে আমরা মনে করছিলাম এগুলো হয়তো বা কূটনীতি বা রাজনীতির বাইরে থাকবে, কিন্তু তার প্রভাব কিন্তু সম্প্রতি। এইটা কিভাবে দেখছেন? রাজনীতির বাইরে খেলা থাকা উচিত, বাট আপনি দেখবেন যে শুধু বাংলাদেশ না, এই পাকিস্তানি প্লেয়াররা, মানে পাকিস্তানে কোনো খেলা যদি হয় সেখানে কিন্তু ভারত যায় না, বাট পাকিস্তানের প্লেয়ার অনেক সময় কিন্তু এসেছে। ভারত এক ধরনের মরুলিপানা করতে যায় সব ক্ষেত্রেই। তারা ভাবছে যে এই উপমহাদেশ এবং ভারতের যে এখন যে মৌলবাদী শক্তি ক্ষমতায়, সেই মৌলবাদী সমর্থক যারা উম্মত জনগণ, তারা মনে করে পৃথিবীর সুপার পাওয়ার, তারা বাস্তবে তো সেটি না। তা বাংলাদেশের মানুষের আবেগ, আপনি দেখুন একজন প্লেয়ার, তিনি
একটা টিমে অন্তর্ভুক্ত হয়েছেন, তাকে কিনেছেন, খুব জনপ্রিয়, 20 লাখ রুপি দিয়ে 9 কলকাতা কোটি নাইট 20, রাইডার্স। এবং আরেকজন জনপ্রিয় অভিনেতা বাংলাদেশে, সারা বিশ্বব্যাপী তিনি জনপ্রিয় অভিনেতা, শাহরুখ খানের ক্লাবে তিনি গিয়েছেন। তাকে সিকিউরিটির কথা বলে, এবং দেখবেন যে ভারতের সুমত জনগণ এটার প্রতিবাদ করেছিল। মৌলবাদী দলগুলো, মূলত কংগ্রেস বা অন্য দল কিন্তু, সিপিএম বা এরকম যে দলগুলো আছে তারা কিন্তু করেনি, কিন্তু মৌলবাদী দলগুলো, বজরং দল, তারপরে বিজেপি, এরা কিন্তু এগুলো করেছে। সুতরাং তারা একজন মানুষের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিতে পারলো না। তো বিশ্বকাপ যে হবে ভারতে, সেই বিশ্বকাপে বাংলাদেশের 15 জন থাকবেন, এবং আরও তো অনেক লোক এর সঙ্গে সংশ্লিষ্ট, তাদের কীভাবে নিরাপত্তা দেবেন? এবং আইপিএল বাংলাদেশ বাংলাদেশও কিন্তু দেখতে চায়, কারণ এটি একটি বড় প্রিমিয়ার লিগের খেলা, যেটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন। সেটি এখন বন্ধ করে দিয়েছে। বাট যে মানুষ পছন্দ করেন, যে জনগণ পছন্দ করেন, তারা কিন্তু এখন না দয় খেলার পক্ষে। সুতরাং আমি মনে করি সরকার একটি যথাযথ উদ্যোগ নিয়েছে। বাট এসব উত্তেজনা প্রশমন হওয়া উচিত, কারণ ভারত যে একপাক্ষিক, বিশেষ করে স্বৈরাচারের বিদায়ের পরে যে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশে এক প্রকার তলানির দিকে ঠেকেছে। আপনি দেখুন, 1400 লোক হত্যা করেছে, অসংখ্য মানুষ আহত করেছে, নিহত করেছে, তাকে একদম অবলীলা আশ্রয় দিয়ে রেখেছে। আপনি দেখুন, আমরা যাকে বলি বীর শহীদ ওসমান হাদি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, তার কিলাররা সুস্পষ্টভাবে আমরা জানি যে ভারতে পালিয়ে গেছেন, সবাই জানে, কিন্তু ভারত কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং অনেক কিলার ভারতে আশ্রয় নিচ্ছে, এবং সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে নানা তৎপরতা চালাচ্ছে। তা ভারতের তো এই আচরণ আমরা প্রত্যাশা করি না। যারা দাবি করে যে আমাদের মহান মুক্তিযুদ্ধে তারা অনেক সহযোগিতা করছে, আমি ঠিক আছে ধরলাম, আর আমরা তো ইচ্ছে করলে বা তারাও ইচ্ছে করলে কিন্তু প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না। বাট তারা একটি দলের সঙ্গে শুধু সম্পর্ক রয়েছে, বাংলাদেশের মানুষের সাথে কোনো সম্পর্ক গড়ে তোলে। ভারত খুব দুর্ভাগা দেশ, তার একটি প্রতিবেশীর সঙ্গেও ভালো সম্পর্ক নেই। আপনি দেখুন, চীন চিরবৈরী রাষ্ট্র, আমরা চীন না পাকিস্তান সৃষ্টির পর থেকে, এবং 3টি বড় যুদ্ধে তারা লিপ্ত হয়েছে, এবং প্রায় নিয়মিত বিরোধী যুদ্ধবাদী তাদের আমরা দেখেছি। এই যে কদিন আগে 4 দিন যুদ্ধ হয়েছে, এবং যদিও বিশ্ব মিডিয়ায় এসে তারা খুব হতবাক হয়েছে যে আমরা বিশ্বের সুপার পাওয়ার, আমাদের পাকিস্তান পরাজিত করে দিল। তাদের বিমান, আপনি জানেন যে 6টি বিমান পাকিস্তান ভূপাতিত করেছে। তারপর ধরুন, চীনের সঙ্গে তাদের সম্পর্ক ভালো না, আমরা জানি। যে নেপাল একটি ছোট্ট দেশ, সেখানে নেপালের এই প্রধানমন্ত্রী না আগের প্রধানমন্ত্রী, নেপালের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে যে যিনি প্রধানমন্ত্রী হন তিনি প্রথম দিল্লি সফর দিয়ে তার যাত্রা শুরু করতে হবে। বাট নেপালের প্রধানমন্ত্রী কিন্তু বেইজিং গিয়েছেন। তারপরে 4 লাখ লোকের একটা দেশ আছে মালদ্বীপ, আমাদের কারণ বাজার থেকে রেগুলার ঘোরে এত লোক, সেই দেশটিও কিন্তু চীনপন্থী। তারপর ধরুন শ্রীলঙ্কা, চীনপন্থী। শুধু বাংলাদেশের সম্পর্ক ছিল, তাও বাংলাদেশের যে শাসকরা, দুর্বিনীত শাসকরা ছিল, তারাই কিন্তু বলেছিল যে ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, তো সেই রাজনৈতিক দলটির সঙ্গে সম্পর্ক ছিল, এবং এই দলটির সাথে সম্পর্কের ক্ষেত্রে আবার সব দলগুলো এক। কংগ্রেসে যখন ক্ষমতায় থাকে, আপনারা জানেন যে এই 15.5 বছর যে গণতন্ত্র নাই বাংলাদেশে, যে ছিল না, তার বড় দায় কিন্তু ভারতের। ভারত এত ইন্টারফেয়ার করেছে, ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখানে কাজ করেছে। ভারতের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এসে বা মন্ত্রিপরিষদের কেউ এসে তারা যে দিনে ভোট রাতে করবে, দামি ভোট করবে, ভোট ছাড়া নির্বাচন করবে, এগুলো কিন্তু সব সাপোর্ট দিয়ে গেছে। এখন তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে, বাট ওই সময় যে বিএনপি সহ অনেক বড় দল নির্বাচনের পরিবেশ দেখে নির্বাচনে আসেনি, তখন কিন্তু কোনো কথা বলেনি। এবং এই দামি ভোট করার মানে একটা সেকেন্ডও দেরি হয় না এই সরকারকে স্বীকৃতি দিতে, না খুব ভালো ইলেকশন হচ্ছে। খুব দুর্ভাগ্যজনক। ভারতের কাছে এটি আমরা প্রত্যাশা করি না। চাণক্যপুরীর এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত। প্রতিবেশীর সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায়। আমার ঘরে যদি আগুন লাগে, শুধু আমার ঘরে থাকবে না, পাশের ঘরেও কিন্তু যেতে পারে, এটি মাথায় রাখতে হবে। এবং এটি অনেকে বলেন যে বাংলাদেশ খুব ভালো অর্থনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে যদি খুব ভালো করে, তাহলে যে 7 সিস্টার আছে তারাও আগ্রহী হবে যে আমরা এরকম বাংলাদেশের মতো স্বাধীন দেশ করব, এবং 7 সিস্টার যে 7টি স্টেট আছে
আমার দেশ ভালো চালাও, ভারতের সঙ্গে এরকম এরকম একটা প্রচার আছে। বাট ভারতের, আমি যে কথাটা আবারও বলি, তাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়ন করা উচিত। বাংলাদেশের সাথে গত 1.5 বছর ধরে আপনি জানেন যে আমাদের এখানে অনেক মানুষ চিকিৎসা নিতে ভারতে যায়, অনেক যেতে পারছে না। কেউ কিন্তু ভিসা পাচ্ছে না। এটি কিন্তু আমরা প্রত্যাশা করি না। কান্ট্রি টু কান্ট্রির সম্পর্ক থাকবে না, থাকবে তো, থাকা তো উচিত, কিন্তু আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি না। ভারতের বোধোদয়ের সময় এসছে, তাদের এটি বোঝা উচিত। এবং বাংলাদেশ কিন্তু ভারতের একটি বড় বাজারও, কারণ এই ছোট্ট জায়গায় 18 কোটি লোক, এটা বিরাট বাজার। তো ভারতের সেই ভালো সম্পর্ক করার চেষ্টা করা উচিত, এবং দুদেশে যাতে ভালো সম্পর্ক আরও যাতে সামনে এগিয়ে নেওয়া যায় সেটি চেষ্টা করে। এবং তার প্রথম কাজ হচ্ছে খুনিদের, যাদের ফাঁসির আদেশ হয়েছে, তাদেরকে ফেরত পাঠানো। এই ফেরত পাঠানো নিয়ে কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা বিভিন্ন চিঠি চালাচালি হয়েছে, রেসপন্স করছে না। এবং ভারত কিন্তু বারবার বলছে নির্বাচনের পরে সম্পর্ক উন্নয়নে জোরদার হবে। তো সেখানে মনে করছেন নির্বাচনের পরে কি সম্পর্ক সব ঠিক হয়ে যাবে? কীভাবে হবে? এই যে 15.5 বছর সবচেয়ে নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা। তো এখন এটি আমি রাগঢাক না রেখেই বলি, আমরা সবাই অনুমান করি বা ধারণা করি যে নেক্সট বিএনপি সরকার ফর্ম করবে। তো বিএনপি আসলে খুনিদের সব অফ করে দেবে, কারণ অত্যাচারের শিকার তো তারা হয়েছে। এই যে আপনি ফিগারটা বললেন গুমের, সেখানে তো বিএনপির লোকজন বেশি, তাই না? অত্যাচার নির্যাতন তো বিএনপি হয়েছে সবচেয়ে বেশি। শুধু বিএনপি একজন নেতা নামে 451টি মামলা। তারা কি বসে থাকবে যে খুনিদের বিচার করবে না? এত উদার বাংলাদেশের মানুষ হয়ে গেছে, এটি তো ভাবার কোনো কারণ নেই। সুতরাং ভারতকে যদি সম্পর্ক উন্নয়ন করতে হয়, নির্বাচিত বা অনির্বাচিত যে সরকারই হোক, ভারতকে কিন্তু খুনিদের ফেরত দিতে হবে, ফাঁসির আসামিদের ফেরত দিতে হবে। শেষ দিন পর্যন্ত যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে শাসকের চেয়ারে বসে, তাদের বিচার আওতায় অবশ্যই আনতে হবে এবং ভারতকে সহযোগিতা করতে হবে। বিরতির পর আবার আমন্ত্রণ ফ্রন্ট পেজে। কথা বলছিলাম সাংবাদিক ইলিয়াস খানের সাথে। ভেনেজুয়েলায় কি হচ্ছে? নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে সোমবার নিউ ইয়র্কের আদালতে হাজির করা হয়েছিল। সেখানে তাকে আপনার শুনানিতে সে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আগামী 17 মার্চ শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা দেখেছি যে এই যে ভেনেজুয়েলায় এবং ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন আগামীতে কলম্বিয়া, গ্রিনল্যান্ড, ইরান এগুলোর সাথে তার ট্রাম্প তো একটি উন্মাদ, আসলে উন্মাদ। এটি কোনো সভ্য পৃথিবীতে চিন্তা করা যায় না। মাদুরো যদি অপরাধ করে থাকেন, তাহলে তার দেশের জনগণ আছে, তার দেশের জনগণ তার বিচার করবে, তাকে ক্ষমতাচ্যুত করবে। ক্ষমতাচ্যুত করা তো যায়, কারণ বাংলাদেশি তার উদাহরণ। একটি পর্যায়ে মনে হয়েছিল শেখ হাসিনা জীবদ্দশায় বোধ তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। সেই 5 তারিখ সকাল পর্যন্ত তার নেতাকর্মী যারা ছিল অনেকে ভেবেছেন যে আপা ঠিক করে ফেলবেন, সব কিছু ঠিক করে ফেলবেন। তখন আর্মিকে গুলি চালাতে বললো, বিমান বাহিনীকে বোম্বিং করতে বললো, কিছু করেন। যাক, সেটি ভিন্ন প্রসঙ্গ। কিন্তু মাদুরো ভুল করে থাকলে তার দেশের জনগণ তার বিচার করবে। কিন্তু ট্রাম্প একটি দেশ, এর আগেও কিন্তু আপনার নিশ্চয় মনে আছে গ্যাব্রিয়েল নোরিয়েগা, পানামার যিনি প্রেসিডেন্ট ছিলেন, তাকে ধরে এনেছিলেন। এবং এটি শুধু পৃথিবীর 37টি দেশের সরকার চেঞ্জ করা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট ভূমিকা ছিল। তো এটা তো মার্কিন যুক্তরাষ্ট্র বড় রাষ্ট্র, সুপার পাওয়ার, বিশ্ব ব্যবস্থা ভেঙে যায়, দুই কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ভেঙে যাওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায় বা করে। তাদের কাছে এই ভূমিকা তো আমরা প্রত্যাশা করি। সারা বিশ্বে তারা গণতন্ত্র ফেরি করে বেড়ায়। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত। কিন্তু দেখুন, এই মাদুরোকে ধরে এনেছে, তারপর ধরুন পুরো আরব ল্যান্ডে কোন দেশে গণতন্ত্র আছে? কিন্তু কোনো কথা নাই কিন্তু, কারণ সেই দেশগুলোর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। মানে শাসকরা তাদের শাসন টিকিয়ে রাখার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রকে তুষ্ট করার জন্য যা প্রয়োজন, তেল থেকে শুরু করে সব কিছু ব্যবহার করছে। তো এটা তো আমরা প্রত্যাশা করি না। আপনি দেখুন যে ইরাকের যে প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন, তিনিও কিন্তু একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ ছিলেন। এবং ইরানের যে 8 বছর যুদ্ধ হয়েছে, পুরো যুদ্ধে কিন্তু সাদ্দাম হোসেনকে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছে। কিন্তু দেখুন, হঠাৎ করে তাদের সাথে ভালো বনিবনা হয়নি, তাদের স্বার্থ দেখেনি। তখন কিন্তু সাদ্দাম হোসেনকে, নিশ্চয়ই আমাদের সেই দৃশ্য মনে আছে, সাদ্দাম হোসেন গ্রেপ্তার করেছে, ঈদের দিনে ফাঁসি হয়েছে।
এসব দৃশ্য তো আমরা দেখছি। এই যে গাদ্দাফি, লিবিয়ার গাদ্দাফি, এই দুটো দেশ একদম ধ্বংস করে দিয়েছে, দুটো দেশকে এরকম অনেক দেশ ধ্বংস করে দিয়েছে। এই যে দেখুন আফগানিস্তান কী করেছিল, তা আফগান জনগণ রুখে দাঁড়িয়েছে। যারাই ক্ষমতায় আসুক, সে দেশের মানুষ দেশটি শাসন করছে, মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারছে না। এখন ইরান আক্রমণের অজুহাত খুঁজছে, এবং পৃথিবীর সবচেয়ে দুর্বিনীত রাষ্ট্র ইসরায়েলকে তারা কোনো রাগ ঢাক না রেখে দুর্বৃত্তপনা যাতে চালাতে পারে সে লাইসেন্স দিয়ে রেখেছে। সারা বিশ্ব একদিকে আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল একদিকে, এটি তো আমরা প্রত্যাশা। বাট সব কিছু কিন্তু শেষ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভাবতে হবে। যেমন দেখুন, চীন কিন্তু অনেক এগিয়ে গেছে, অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে, কিন্তু এই আগ্রাসন কিন্তু তাদের মধ্যে অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আগ্রাসন চালাচ্ছে, এবং আরেকটি তালিকা আরও একটি নাম যোগ করেছে, কিউবাও তারা আক্রমণ করার চেষ্টা হুঁশিয়ারি দিয়েছে। বাট ফিডেল কাস্ট্রো যতদিন ক্ষমতায় ছিলেন, সিআইএ সহ মার্কিন গোয়েন্দা সংস্থা বহুবার চেষ্টা করেছে তাকে হত্যা করা, কিন্তু পারেনি। তিনি অত্যন্ত দুর্দান্ত প্রতাপশালী নেতা ছিলেন, কিউবার জনগণ তাকে ভালোবাসতেন। তো আপনি যেটি বললেন যে নিকোলাস মাদুরো, তিনি কিন্তু কোর্টেও বলেছেন যে আমি আমার দেশের এখনও এবং একজন রাষ্ট্রপ্রধানকে এই হাতকড়া পরিয়ে হাঁটিয়ে নিয়ে যে আদালত নেই, এটি মানা যায় না। এবং তিনি এবং তার স্ত্রীকেও ধরে আনা হয়েছে। ইভেন এখন যিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, তাকেও হুমকি দিয়েছে। বলা হয়েছে যে সে যদি যুক্তরাষ্ট্রের কথায় না চলে তার পরিণতি। যুক্তরাষ্ট্রের কথা চলবে কেন? তার দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী তিনি চলবেন। দেশের মানুষকে সার্ভ করতে যা যা লাগে সেটি তিনি করবেন। যুক্তরাষ্ট্রের কথা চলার কথা নয়। আপনি দেখুন, এই যে ইমরান খান, আমাদের এই উপমহাদেশের ইমরান খানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একসময় খুব ভালো সম্পর্ক ছিল। এই সম্পর্কটি যখন যায় না, ভালো হয় নাই, তখন ভালো ছিল না, তখন কিন্তু ইমরান খানকে সরিয়ে দিয়েছে এবং অন্যায়ভাবে, এবং তিনি এখন জেলে পচে মরছেন। এটা তো হওয়া উচিত না। নির্বাচন সামনে রেখে আমরা দেখছি আপনার আর 37 দিন বা বাকি আছে। মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আপিল করা হয়েছে সংক্ষেপ দ্বারা, গতকাল পর্যন্ত 42 জন আপিল করেছে। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে আবার শঙ্কা রয়েছে। বিশেষ করে গতকালও চট্টগ্রামের রাউজানে যুবদল এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগে শনিবারে বিএনপির এক নেতাকে যশোরের শঙ্করে গুলি করে হত্যা করা হয়েছে। অর্থাৎ আমরা দেখছি নির্বাচন যত ঘনিয়ে আসছে, পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আপনার অবনতি হচ্ছে। যদিও প্রধান নির্বাচন কমিশনার গতকাল বলেছেন পরিবেশ ভালো আছে আর উন্নতি হবে। কিভাবে দেখছেন? আসলে নির্বাচন ছাড়া আমাদের বিকল্প নেই কিছু। আমাদের দেশটিকে যদি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হয়, তাহলে কিন্তু নির্বাচন ছাড়া কোনো ব্যতিক্রম নাই। এই জন্য নির্বাচনটি করতেই হবে। সেই জন্য কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন তারা কিন্তু চেষ্টা করছে। আইন শৃঙ্খলার অনেক সমস্যা আছে। এই দেখুন, ওসমান আদিকে হত্যা করা হয়েছে, তিনি কিন্তু একজন প্রার্থীও ছিলেন। তারপর নিয়মিত বিরতি না, প্রতিদিনই কোথাও না কোথাও মানুষ হত্যা করা হচ্ছে। বা সরকার খুব ভালো ভূমিকা রাখতে পারেনি। আপনি দেখুন যে 5ই আগস্টের পরে বা 5ই আগস্ট যেসব অস্ত্র লুট হয়েছিল, কিন্তু এখনো সব উদ্ধার, সেই অস্ত্র কিন্তু অধিকাংশ এখনও উদ্ধার হয়নি। এরকম নানা বিষয় আছে। যেমন ধরুন 5ই আগস্টের পরে অনেক শিশু সন্ত্রাসী বেরিয়ে গেছে, অনেক জঙ্গি বেরিয়ে গেছে। যদিও অনেকে বলতে চান বাংলাদেশে কখনো কোনো জঙ্গি ছিল না, বাট আমরা কিন্তু 64টি জায়গায় 63 জেলায় বোমা হামলার ঘটনা ঘটেছে। এই তো সাধারণ মানুষ ঘটায়নি, নিশ্চয়ই জঙ্গি সম্পৃক্ত আছে। এবং সাম্প্রতিক অনেক মব ভায়োলেন্স অনেক কর্মকাণ্ডে মনে হয় আমার যে একটি গোষ্ঠী বা একটি পক্ষ জঙ্গি তৎপরতায় লিপ্ত আছে। আপনি দেখুন, এই যে প্রথম আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপর ডেইলি স্টার ওপেন ঘোষণা দিয়ে, এটা তো ভাবাই যায় না, ওপেন ঘোষণা দিয়ে জ্বালিয়ে দিয়ে। সুতরাং এই যে জঙ্গিরা, শীর্ষ সন্ত্রাসীরা, নানা অপরাধীরা এবং আমাদের কিছু আইনজীবী বন্ধুরা, তারা যাতে জামিন পায় সেই চেষ্টা করছে, এবং জামিনে বেরিয়ে গেছে। এবং এমনও হয়েছে, আমি শুনেছি 5 তারিখের পরে জাস্ট কাগজ নিয়ে ধরেছে, সিগনেচার করে দিচ্ছে। কেন এত জামিনের আবেদন হয়েছে, অনেকগুলো দেখার সুযোগ ছিল না। তো এই সন্ত্রাসীদের আবার যদি, এবং সন্ত্রাসীদের বাংলাদেশে দেখবেন যে বেরিয়ে এসে কিন্তু আবার অপরাধে জড়ায়। তারা যে অপরাধ করে ঢোকে, এবং প্রায় চোখে পড়বে যে খুনি মামলায় জেলে গেছে, আবার বেরিয়ে এসে আবার খুন করেছে। সুতরাং এই যারা 5 তারিখের পরে যাদেরকে বের করা হয়েছে বা বেরিয়েছে,
তাদেরকে আবার ধরার ব্যবস্থা করা উচিত, অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করা উচিত, এবং দেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা কিন্তু এখনো একটা শেকি ভাব রয়েছে। মানে পুলিশের মধ্যে আমরা দেখেছি এখনো বোধ হয় আপনার সক্রিয়তা তেমন আসেনি, কেমন আসেনি। তারা একটি ভয় পেয়েছে 5 তারিখে বা 5 তারিখের পরে মানুষ এত পুলিশের উপর বিক্ষুব্ধ ছিল যে পুলিশও বিভিন্ন যে আক্রমণের শিকার হয়েছে। কারণ আগে যে মানুষ নির্যাতনের শিকার হয়েছে প্রথম তো পুলিশদের দিয়ে হয়, এই কারণে তারা কিন্তু মানুষ ক্ষুব্ধ ছিল। সে পুলিশের সেই ভয়টা এখনও কাজ করে, বাট সেই ভয় থেকে বেরিয়ে আসা উচিত। আরও একটি বিষয় রয়েছে যে 15.5 বছর যে পুলিশে যে লোকজন নেওয়া হয়েছে তাদের তো রক্ত পরীক্ষা করে নেওয়া হয়েছে তারা আওয়ামী লীগ করে কিনা। ইভেন এক একজন সদস্যের 14 গোষ্ঠীতে কেউ অন্য দল করেছে কিনা এগুলো পরীক্ষা করে নেওয়া হয়েছে। সুতরাং এই আওয়ামী লীগের যারা ছিলেন তারা তো আছে, বিদায় তো হয়নি। যে এই 17 বছরের বিশেষ করে আওয়ামী লীগের নিয়োগ আমরা দেখছি সম্প্রতি 2টি ঘটনা। গতকাল সুরভি জুলাই যোদ্ধা নামে এক যেই সুরভিকে তাকে গ্রেফতার, রিমান্ড, পরে আবার রাতে জামিন, কারাগার থেকে মুক্তি, এবং তার বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলা আনা হলো এবং তাকে রিমান্ড দিল, পরবর্তীতে আবার রিমান্ড বাদ দিয়ে তাকে জামিন দিয়ে হলো 5 ঘন্টার মধ্যে। এটা নিয়ে, এবং তার যেই বার্থ সার্টিফিকেট অপ্রাপ্তবয়স্ক সেটাও সামাজিক যোগাযোগের মাধ্যমে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই পুলিশ কারা ছিল, সেই সময়ের নিয়োগপ্রাপ্ত পুলিশ কিনা, তারা কি আবার অস্থিরতা সৃষ্টি করতে চায় কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু বলছে যে ওইটা তালিকা দিবে সেই সময় যারা দেয়। এটা কিভাবে দেখছেন? না, এটা তো আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটি পক্ষ আছে যে বাংলাদেশের নির্বাচনটি হোক চায় না। ধরুন এখন যারা নানা সুবিধা নিচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিভিন্ন নামে, আমি নাম বলবো না, অনেকের বিরুদ্ধে আমরা অভিযোগ শুনি। তো তারা তো চায় যে নির্বাচন না হোক, এই সরকারটি থাকুক, আমরা ক্ষমতা এনজয় করছি, আমরা যা ইচ্ছে তাই করতে পারছি। কিন্তু একটি গণতান্ত্রিক সরকার আসলে এটি তো আমাদের পক্ষে করা সম্ভব না। সে কারণে কিন্তু তারা চায় যে এই সরকারই থাকুক বা অনির্বাচিত কোনো সরকার থাকুক, হয়তো ভিন্ন ফরম্যাটেও আসতে পারে। সুতরাং তারা নির্বাচনকে বানচাল করার নানা চেষ্টা করেছে, এবং কিছুদিন আগেও কিছু রাজনৈতিক দলও কিন্তু তাদের সহযোগিতা করেছে। বাট ওই আমি যে কথাটি শুরুতে বলেছি আবারও বলতে চাই, নির্বাচনের কোনো বিকল্প নেই, নানা সীমাবদ্ধতা আছে, তার মধ্যে দিয়েও নির্বাচনটি করতে হবে। নির্বাচন না হলে দেশ গভীর খাদে পড়বে, অলরেডি পড়ে গেছে। কিন্তু কারণ একটি অস্থায়ী সরকার থাকার কারণে দেশে কিন্তু কোনো বিনিয়োগ নাই। বিনিয়োগ যখন না থাকে তখন জব সৃষ্টি হয় না। এর কিছু ধরুন নেগেটিভ বাই প্রোডাক্ট আছে। ধরুন যখন একটি ছেলে চাকরি পাবে না, সে কিন্তু অন্য উপায়ে চেষ্টা করবে, চাঁদাবাজি করবে, চুরি করবে, ডাকাতি করবে, হাইজ্যাকিং করবে, বা নানা সমস্যার সৃষ্টি হবে। কিন্তু যখন তার চাকরি থাকবে, এই 4-5টি সংকটের একটিও কিন্তু তার দ্বারা সংগঠিত হবে না অপরাধের। সুতরাং এটা বিরাট ইম্প্যাক্ট আছে। সুতরাং নির্বাচিত সরকার যদি না আসে, আমাদের বিনিয়োগ করা যে অনেক মানুষ মুখে আছে। কারণ আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে সস্তা শ্রম বাংলাদেশে, এবং বিদেশি যে কোম্পানিগুলো এখানে আছে তারা কিন্তু অল্প পণ্যে পণ্য উৎপাদন করে বাইরে বিক্রি করতে পারে। এটা কিন্তু বিরাট দিক। বাংলাদেশ তো আপনি জানেন যে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছে। বাংলাদেশের প্রচুর কর্মক্ষম লোক আছে, সেই কর্মক্ষম লোকগুলো কিন্তু কর্ম নেই, সুতরাং কেউ আসছে না। ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ সকাল।